নবীন আশার আলাপ জাগে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান আড্ডা জাংশন। আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। ভারতীয় চারুকলা মন্দিরের পরিচালনায় ড্রিমস এন্টারটেইনমেন্টের প্রযোজনায় আপনারা দেখছেন আমাদের অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান নবীন আশার আলাপ জাগে। আজ আমাদের সঙ্গে যে দুজন চিত্রশিল্পী উপস্থিত রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন দুজনেই একেবারেই নবীন প্রজন্মের চিত্রশিল্পী, দুজনেই বর্তমান প্রজন্মের স্বনাম ধন্য চিত্রশিল্পী। আমাদের সঙ্গে আজ রয়েছেন পূজা জয়সওয়াল এবং রয়েছেন সৌগত দাস। প্রথমে সৌগত দাসের কাছে চলে যাচ্ছি, আপনি প্রথমে পরিচয় করে নিন দর্শক বন্ধুদের সঙ্গে। আমি সৌগত দাস, আমি একজন আঁকা শিক্ষক। আমার বাড়ি কৃষ্ণনগর। আমি আজকে এসেছি, এখানে এসে খুব ভালো লাগছে। স্যারের আজকে ডাকে, ভারতীয় চারুকলা মন্দিরের ডাকে আমি আসতে পেরেছি, এটা আমার খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। আমি চলে যাচ্ছি পূজার কাছে। নমস্কার, আমার নাম পূজা, আমি কলকাতা থেকে এসেছি। বাই প্রফেশন আমি একজন আর্টিস্ট, টিচার আর হোম বেকার। আজ স্যারের ডাকে এখানে এসেছি, খুবই ভালো লাগছে। আচ্ছা, আমি সৌগতর কাছে প্রথমে চলে যাচ্ছি। এই যে ছবি আঁকা নিয়ে যে পথ চলা, এটা কবে থেকে শুরু হলো? এটা বলতে গেলে একটা আমার খুব শখ, এবং এটাকে আমি একদম নেশার মতো ভালোবাসি। এবং আমার কাছে মনে হয় যে আঁকাটা একটা অনেক বড় জগৎ আমার জীবনে। আমি একটা সময় সেলসে জব করতাম, তো সেখান থেকে কিছু না পাওয়ার ফলে আমি এই খুব জেদে নিজের ইচ্ছায় আমি এই লাইনটাকে বেঁচেছিলাম। তো আমার লক্ষ্য একটাই ছিল যে আমি জীবনে এস্টাবলিশ হব, বা আমি যেভাবে শিখেছি। আমার স্যার ছিলেন, ওনাকে অনেক প্রণাম, উনি তো এখন আমাদের মধ্যে নেই, গোপাল পাল মহাশয়। তো ওনার আশীর্বাদে আজকে আমি পেরেছি, যতটা চেষ্টা করেছি জীবনে, যত ঝড়টা পার করে আমি আজকে এই জায়গাটা এসেছি শুধুমাত্র নেশার তাগিদে আর ছবি আঁকাকে ভালোবেসে। তো এখন হয়তো এই প্রফেশনে এসে আমার হয়তো স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি, বা সময় নিজেকে খুব কম দিতে পারি। চেষ্টা করি যতটা সময় নিজেকে, কিন্তু সবসময় হয়তো হয়ে ওঠে না। তবুও ছাত্রছাত্রীদের জন্য একটু গর্ববোধ করি যে ওরা যদি পাশে না থাকতো, বা ওদের চলার পদ্ধতি আমি না দেখতে পেতাম, তো আমি এই জায়গাটা আসতে পারতাম। আজকে যাবতীয় সবকিছুর মাঝে আমার ছাত্রছাত্রীরা, ছাত্রছাত্রীদের বাইরে আমি কিছু ভাবি না। আচ্ছা, আমি আবার আসবো আপনার কাছে, আমি তার আগে পূজার কাছে চলে যাই। আচ্ছা পূজা, এই যে ছবি আঁকা নিয়ে যে পথ চলা, ছবি আঁকাটাকে পেশা করে নেওয়া, ছবি আঁকাটাকে ভালোবেসে যে পথ চলছে বর্তমানে, সেটা কবে থেকে শুরু হলো? ছবি আঁকা প্রায় আমার 4 বছর বয়স থেকে আমি ছবি আঁকছি স্যারের কাছে, বিপ্লব পাল স্যারের কাছে। তারপর থেকে এখনও সেটা ছবি আঁকাটা এতই ভালো লাগে, সেটাকেই এখন আজ প্রফেশনে নিয়ে চলে এসেছি। ছোটবেলায় থেকেই ছবি আঁকা খুব ভালো লাগতো, এখনও ভালো লাগে। বাই প্রফেশন আমি টিচার পড়াই, তার মাঝেও যতটা সময় হয় আমি বের করে নিজেরও ছবি আঁকি, স্টুডেন্টদেরও শেখাই, যতটা করতে পারি নিজের জন্য করি। ছবি আঁকাটা একটা নেশার মতো হয়ে গেছে। আচ্ছা, আমি সৌগতর কাছে যাচ্ছি। এই যে সৌগত, তোমার ছাত্রছাত্রীদের কথা বললে, এই যে বললে তুমি যে নিজ অনেকটা এখন কম সময় দিতে পারো নিজের পিছনে, বেশিরভাগ সময়টা দিতে হয় স্কুলের জন্য। তোমার শিক্ষা কেন্দ্রের ব্যাপারে তুমি যদি কিছু বলো আমাদের দর্শক বন্ধুদের কাছে। আমার শিক্ষা কেন্দ্রের ব্যাপারে বলবো যে আমি চেষ্টা করছি। আমি দীর্ঘ এই 11 বছরের লড়াই আমি লড়ছি, চেষ্টা করেছি। ছোট থেকেই তো মানুষ বড় হয়, তো চেষ্টা করছি যে ছাত্রছাত্রীদের জন্য যদি কিছু করতে পারি। তো এই একটা লক্ষ্য নিয়ে এখন এগোচ্ছি। যত রকমের আর্ট রয়েছে এখন, বিভিন্ন রকমের, এখন যুগটা তো অন্য, এখন বিভিন্ন রকম অনেক নিত্য নতুন আর্ট আঁকা এখন বেরোচ্ছে। আচ্ছা সৌগত, যদি তোমার স্কুলের নাম আর কোথায় তোমার স্কুলটা, সেটা যদি একটু তুমি তুলে ধরো। হ্যাঁ, আমার স্কুলের নাম হচ্ছে দাস আর্ট সেন্টার, আর আমার স্কুলটা হচ্ছে কৃষ্ণনগরী। এবং আমার নিজস্ব বাড়িতে কিছু নেই, আমার বিভিন্ন এলাকাতে বা কৃষ্ণনগরের আশেপাশে আমার ব্যাচ করে, বা বিভিন্ন জনের বাড়িতে আমার এই স্কুলে। আচ্ছা, কৃষ্ণনগর তো শিল্পীদের আখড়া বলা যেতে পারে। একদম একদম একদম। কৃষ্ণনগর থেকে শিল্প উঠে আসে আমাদের শহরাঞ্চল ছাড়াও বিভিন্ন দেশের বাইরে পৌঁছয় কৃষ্ণনগরের কাজ। হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণনগরের মাটির ছেলে তুমি। হ্যাঁ, অবশ্যই আমি সে কথাতে যাব।
আমি পূজার কাছে চলে যাচ্ছি। পূজার বয়স একেবারেই অল্প, এই বয়সে যে তুমি কাজ করছো, কি কি মিডিয়ামের উপর তুমি কাজ করছো বর্তমানে? অয়েল, অ্যাক্রিলিক, সব রকমের ওয়াটার কালার, স্কেচ, সব ধরনেরই পেন্টিং করি। আচ্ছা, আর ছবি আঁকার পাশাপাশি প্রদর্শনীর নিশ্চয়ই ব্যাপার রয়েছে। হ্যাঁ, একটা এক্সিবিশনও হয়। আচ্ছা, সেটা ভালো। কতগুলো প্রদর্শনী এখনো পর্যন্ত তুমি করেছো? 3টে। তিনটে প্রদর্শনী। আর ছবি আঁকার তো একটা ব্যাপার থাকে, ছবি বিক্রি করার একটা ব্যাপার চলে আসে। শুধু যে ছবি, ক্যানভাসে আঁকা ছবি সেগুলোই নয়, তার পাশাপাশি বিভিন্ন মিডিয়ামের ওপর কাজ অনেকে কেনেন। ছবি বিক্রির ব্যাপার যদি কিছু তুলে ধরো তুমি। ছবি বিক্রি 3-4টে ছবি বিক্রি হয়েছে, অর্ডারের বলতে পারেন। কেউ আচ্ছা। আমাকে বলেছে এরকম এক পোর্ট্রেট এঁকে দিতে বা এরকম একটা ছবি এঁকে দিতে, করে দিয়েছি, সেরকম ভাবে হয়েছে। আচ্ছা, আমি সৌগতের কাছে চলে যাচ্ছি। এক্সিবিশন বা প্রদর্শনী কতগুলো হয়েছে এখনো পর্যন্ত, আর প্রদর্শনীর যে জীবন? প্রদর্শনীর যে জীবনটা আমার লাইফে খুব মানে এটা শখের মতো আর কি, মানে হঠাৎ হওয়া, মানে এটা কোনোদিন আমি কখনো ভাবিনি। তো সেই জায়গায় পৌঁছানো একটা অনেক স্ট্রাগল আছে জীবনে। তো চেষ্টা করেছি, আপাতত অফলাইনে করেছি, ভারতীয় চারুকলা মন্দিরে অ্যাটেন্ড করেছি টোটাল 3টে, আর অনলাইন ছিল, অনলাইনে আরো 3-4টে মতো, টোটাল 7-8টা আমার করা আচ্ছা, আছে। আর অর্ডারের তো বিভিন্ন কাজ আসে ছবি বিক্রির। এই প্রসঙ্গে একটা কথা বলি, আমি আমার এই প্রফেশনটাকে না কোনো মানে টাকা পয়সা বা বিক্রি বা এরকম জাতীয় বিষয় নিয়ে যেতে চাইছি না। আমি এটা করি যে যদি কেউ বললো বা কোনো প্রজেক্ট, এখন বিভিন্ন কলেজের প্রজেক্ট, সেগুলো করি খুব স্বল্প মূল্যে। কিন্তু ওই বিক্রি ব্যাপারটা আমি শখের জায়গাকে ওই বিক্রি বিষয়টাকে আমি নিয়ে যেতে চাইছি না, বা আমি শখে করতে চাইছি, মানে আঁকতে চাইছি, মানে নিজের ইচ্ছায় করতে চাইছি। তো এই বিষয়টা নিয়ে আমি ভাবিনি এখনো, বা ভবিষ্যতেও ভাবতে চাইছি না। হ্যাঁ, যদি আমার কোনো ছাত্রছাত্রীরা এটা নিয়ে ভাবতে চায়, ভাবতে পারে, কারণ সবারই তো একটা জীবন আছে, তো সবারই সব শৌখিন থাকতে পারে। আমি তো ভাবিনি, আমার বাইরে যদি কেউ ভাবতে পারে সেটা তাদের ব্যক্তিগত মতামত, এটা নিয়ে কোনো আমার কথা বলা। আচ্ছা, দাস যে আর্ট সেন্টারের কথা তুমি বললে, কত বছর থেকে কত বছর পর্যন্ত ছাত্রছাত্রীরা আঁকা শিখছে? এখনো পর্যন্ত আমি খুব ছোট থেকেই বাচ্চা আমার খুব ভালো লাগে। তো বাচ্চাদের বলতে 2.5 থেকে 3 বছরের থেকে শুরু, একদম মোটামুটি যারা হাউস ওয়াইফ আছেন 30, 35, 40, তারাও আসছেন কিছু হাতের কাজ শেখার জন্য, যেমন মেহেন্দি, নকশা, কলকা, এইসব টাইপের কাজগুলো শিখেছি। মানে আমি চাইছি যে একটু আপডেট কিছু হোক, তো সবাই মিলে আসুক সেন্টারে, এসে শিখুক, শেখার তো শেষ নেই, যে কোনো বয়স। আর ছবি আঁকার জন্য কখনো এটাকেও মনে করবে না, আমি এটা বলবো সকলকে যে কোনো সময় নষ্ট হলো বা সময়টা পেরিয়ে গেল, এরকম কিছু নয়। ছবি যে কেউ আঁকতে পারে, এবং এটা একটা এমন একটা প্রফেশন যাতে এই ছবি আঁকার মাধ্যম দিয়ে অনেক কিছু রাস্তা খুলে যায়, ব্রেনের অনেক ডেভেলপমেন্ট হয়, এইগুলো সবাইকে সর্বোপরি একজন ভালো মানুষে পরিণত করে। এটা একটা সবাইকে একটা ভালো মানসিকতা যদি মানুষ হয়ে থাকে, তাহলে ছবি আঁকার মাধ্যম দিয়ে শুরু করলে খুব ভালো হবে। আচ্ছা, পূজা, তুমি আঁকা শেখাচ্ছ বর্তমানে, একেবারেই নতুন শুরু করেছো তুমি আঁকা শেখানোটা। ছোটদের মধ্যে তুমি যে ছবিটাকে ভালোবাসছো, ছোটদের মধ্যে কিভাবে ভালোবাসাটাকে জাগিয়ে তুলছো ছবির প্রতি? ছোট বাচ্চাদের, আমার স্টুডেন্ট অনেক 4 বছর বয়স থেকে 14-15 বছর বয়স অব্দি স্টুডেন্টরা আছে, ব্যাচের স্টুডেন্ট করাই আমি। দক্ষিণেশ্বরতেই ব্যাচে স্টুডেন্টদের করাই। আপাতত কোনো স্কুল করিনি, ব্যাচে 4-5টা করে এরকম নানা রকম অনেকগুলো ব্যাচ আছে, ব্যাচে শেখাই। তো অনেক অল্প বয়সের বাচ্চারাও আছে যারা ওই তো 4 বছর বয়স, তো তাদেরকে নানা রকম এনকারেজ করে অ্যালফাবেট বা নানা রকম নিউমেরিক্স এগুলো দিয়ে ছোট ছোট ফিগার বা ছোট ছোট ড্রয়িং জিনিস আঁকা শেখাই, এরকম করে করে তাদের মধ্যে ইন্টারেস্টটা একটু আসে। আচ্ছা, অনেকেই হয়তো ভয় পায় যে ছবি আঁকা নিয়ে যে পথ চলবো, পিছনে কিছু মানুষের সাহায্যের দরকার পড়ে। তোমার জীবনে কারা রয়েছেন যে তোমাকে এই সাহসের যে যোগান দিয়েছে যে না, ছবি আঁকা নিয়ে জীবনে এগোনো যায়? ফার্স্ট ক্রেডিট যায় আমার মা বাবাকে। সবচেয়ে প্রথমেই তো আমিও নিজেই 4 বছর বয়স থেকে আঁকা শিখছি, তখন তো আঁকা কি জানতাম না, তখন সবকিছু মা। এখনো পর্যন্ত সব জায়গায় সবকিছু করা থেকে মা বাবার তো সাপোর্ট আছেই। তাছাড়া আমার স্যার বিপ্লব পাল স্যার, তারপর ভারতীয় চারুকলা মন্দিরে রঞ্জিত স্যার আছে, এনাদের কাছে থেকেই মানে পাই এনকারেজমেন্টটা, এরকম ভাবেই এগিয়ে যাচ্ছি। অবশ্যই। আচ্ছা সৌগত, তোমার কাছে আমি কথাতে যাব, তবে
তার আগে একটা ছোট্ট বিরতি আমরা নিয়ে নিচ্ছি। আবার বিরতির পরে আমরা ফিরে আসব আমাদের যে দুই বন্ধু রয়েছেন, অতিথি শিল্পী রয়েছেন আমাদের সঙ্গে, তাদের সঙ্গে আলোচনায়। এখন সময় ছোট্ট একটি বিরতির। নবীন আশার আলাপ জাগে। সঙ্গীত, অঙ্কন, নৃত্য এবং আবৃত্তি শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন 9143735418 এবং 9432407689। নবীন আশার আলাপ জাগে। বিরতির পরে আমরা আবার ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ভারতীয় চারুকলা মন্দিরের পরিচালনায় নবীন আশার আলাপ জাগে। আমি সৌগতর কাছে চলে যাচ্ছি। সৌগত, তুমি যদি কিছু বার্তা দাও বর্তমান প্রজন্মের যারা ইয়াং জেনারেশন, যারা ছবি আঁকাটাকে তাদের পেশা করতে চায়, ছবি আঁকা নিয়ে অনেকে পড়াশোনা করতে চায়, হয়তো তোমার কাছে এরকম অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা ছবি আঁকা নিয়ে পড়তে চাইছে মানে ভবিষ্যতে, কিছু যদি তাদের উদ্দেশ্যে তুমি বলতে চাও। আমি একটা কথা বলবো, ছবি আঁকতে গেলে তাকে ভালোবেসে আঁকতে হবে। এবং আমরা যেভাবে শিখেছি যে কোনো কিছুর মূল্য না দিয়ে তার পরিবর্তে চেষ্টা করতে হবে, এবং যদি লক্ষ্য না থাকে, চেষ্টা না থাকে, তাহলে সে ছবি আঁকাটাকে প্রফেশন কিংবা অন্য কোনো বিষয়ে এগোতে পারবে না। তো এটাই বলবো যে একটাই বার্তা, যে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে কিংবা যারা শখে করতে আছে, অনেকে আছে পড়াশোনার জন্য পিছিয়ে যাচ্ছে, তাদেরকে একটু অবসর টাইমে আঁকতে দিন না, খুব ভালো হয়। কারণ এর জন্য অনেক বাচ্চা অনেক রকম প্রবলেম সৃষ্টি করছে। কারণ আমি দেখেছি আমার কাছে কিছু বাচ্চা আছে যে স্পেশাল চাইল্ড, তারা অন্য কোনো বিষয়ে কতটা পারদর্শী জানি না, কিন্তু তাদের ডেভেলপমেন্টের জন্য ফিজিওথেরাপি বা ডক্টররা বলছেন যে ড্রয়িংটার দিকে জোর দিতে। তো এরকম আছে, তারা দেখছি তারা নিজেদের খুব চেষ্টায় সেসব বাচ্চাগুলো খুব ডেভেলপমেন্ট ভালো ড্রয়িং এর প্রতি, তা তাদের দিন না একটু আঁকতে। বাচ্চাদের নিজে যা আসে, মনে যা আসে তাই আঁকতে দিন, সেটাই শিল্প। সবসময় যে তাদের উপর জোর করে চাপিয়ে দিয়ে যে এটা করতে হবে বা ওটা করতে হবে এমন নয়। আমিও আমার ছাত্রছাত্রী বা আদার্স যেসব বাচ্চারা রয়েছে সবাইকে আমি একই বার্তা দেবো যে তাদের নিজের মনের মতো করে আঁকতে দিন, তাদেরকে স্বাধীনতা দিন। এই আঁকাটা একটা অন্য জগতে আছে। তো এইভাবে এগোক সবাই। এবার যার যে বিষয়ে লক্ষ্য সে বিষয়ে সঠিক পথে এগিয়ে যাক, আঁকাটাকে ভালোবেসে এগোক। একটু যারা ছবি আঁকা নিয়ে পড়তে চাইছে তারা কিভাবে প্র্যাকটিসটা করবে? অবসর টাইমে একটু যে যে মিডিয়াম পছন্দ সেই মিডিয়ামে ছবি করুক, এবং একটু আউটডোরের কিছু ছবি আঁকুক, বা নতুন নতুন কিছু ভাবনা নিয়ে এগোক। মানে হয়তো রাস্তায় হাঁটছে, কিছু ল্যান্ডস্কেপ বা স্টিল লাইফ কিছু টাইপ দেখলো, আঁকুক, সেগুলো নিয়ে একটু এগোক। তো সেগুলোতে, কারণ শিল্প কিভাবে সৃষ্টি হয় কেউ বলতে পারে না, কারণ ছোট থেকেই তো মানুষ বড় হয়। তো এইভাবেই এগোক, মানে আরো নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে এগোক, যতটা পারবে ততটা সময় দিক ছবিটার পেছনে। তো এখন তো যুগটা তো অন্য, তো সবাই এখন ফোন, ইউটিউব, টুইটার, ফেসবুক এসব নিয়ে ব্যস্ত। তার মাঝেও আমার মতে বলে ছবিটাকে নিয়ে একটু ভাবনা চিন্তা করুক, নিত্য নতুন কিছু ভাবনা চিন্তা করুক, তো সেক্ষেত্রে ভালো হবে, বেটার হবে। অবশ্যই। আমি পূজার কাছে চলে আসছি। হয়তো অনেকেই ভাবে যে ছবি আঁকাটা খুব সহজ, একটা ছবি একদিনে তৈরি হয়ে যায়, কিন্তু এই কথাটা অনেকেই বলেন যে একটা ছবি তৈরির পিছনে অনেক দীর্ঘ বছরের একটা সাধনা থাকে, প্র্যাকটিস থাকে। একটা লাইন টানতে গেলে, একটা লাইন ঠিকঠাক টানার যে ব্যাপার, সেটা করতে গেলেই অনেকগুলো বছর চলে যায়। পূজা, তুমি কি বলবে যারা ছবি আঁকা নিয়ে এগোতে চাইছে, হয়তো যারা পড়াশোনা করছে বর্তমানে ছবি আঁকা নিয়ে, তারা পড়াশোনা করতে চায়, ছবি আঁকা নিয়ে আমরা সকলেই জানি যে ব্যাচেলার্স ডিগ্রি করা যায়, তারা কিভাবে নিজেদেরকে তৈরি করবে? সবচেয়ে প্রথমে একটা কথা বলবো, ভালোবেসে ছবি আঁকতে হবে। যতক্ষণ না আমরা ভালোবেসে কোনো কাজ করব, সেটা কোনোদিনই হবে না। সে যে কোনো কাজ হোক, ছবি আঁকাও একটা ছবি আঁকতে গেলে অবশ্যই অনেক সময় লাগে। সময়ের সাথে সাথে তার সাথে একটা ভালোবেসে সেই ছবিটাকে আঁকতে হবে, তাহলেই সেই ছবিটা ভালো করে হবে। তাছাড়া যদি এডুকেশন যদি ছবি আঁকা নিয়ে সে কেউ এগোতে চায়, তাহলে সেটা আমাদের ভারতীয় চারুকলা মন্দিরে প্রত্যেক বছর অ্যানুয়াল এক্সাম হয়, এক্সামের সুব্যবস্থা আছে, পরীক্ষা হয়, নানা রকম আর্ট কলেজে সেটাও হেল্প করবে। আমি নিজেই ভারতীয় চারুকলা মন্দির থেকে ডিপ্লোমা করেছি, সো এরকম ভাবেই রাস্তা খুলে যায় অনেকটা। আচ্ছা,
আমি দুই শিল্পীর কিছু আঁকা আমি দেখে নেব। প্রথমে আমি সৌগতর কাছে চলে যাচ্ছি। সৌগত, একটি করে আঁকা তুমি দেখাও দর্শক বন্ধুদের, আর কোন মিডিয়ামের ওপর কাজ এই কাজগুলো সেগুলো যদি বলো। এটা ওয়াটার কালারে করা। আপনারা যে ছবিগুলি দেখছেন এই ছবিগুলো কিন্তু ফটোগ্রাফ করা। ছবিগুলোর সাইজ কিন্তু অনেকটাই বড়। সৌগত, এই ছবিটার সাইজ কত? এটা 8x12। 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 অ্যাক্রিলিকের ওপরে করা এই কাজ না, ওয়াটার কালারের ওপর করা। ওয়াটারটা আমার ভীষণ পছন্দ। আচ্ছা, ওয়াটারটা পরের ছবিটি তুমি তুলে ধরো। আমি দুটো ছবি আনতে পেরেছি। এটাও ওয়াটারে করা, ওয়াটার প্লাস কালার পেন্সিল মিক্স মিডিয়া অ্যাকচুয়ালি করা। মিক্স মিডিয়ায় করা এটা। হ্যাঁ, এটা আমার এই দুটো কাজই আমার খুব এটা শখে size এবং কত পছন্দের করা। এই কাজটির? এটাও 8x12। 8x12। এই দুটো আচ্ছা। কাজই আমার খুব শখ করে এবং পছন্দের করা। বেশ, আমি পূজার কাছে চলে এসেছি। পূজা, তুমি কিছু ছবি তুমি দেখাও দর্শক বন্ধুদের, আর কোন মিডিয়ামের ওপর করা? এটা আমার অ্যাক্রিলিকে করা, এটা ক্যানভাসের উপর করা, 12x16 ক্যানভাস। 12x16। পরবর্তী কাজটি দেখি। এটা 20x24 ক্যানভাসে করা, এটা মিডিয়াম হলো অয়েল। তার সাথে ক্লে আর্টও আছে, এই জুয়েলারি গুলো এগুলো সব ক্লে আর্টে করা। আচ্ছা, এটা মিক্স অয়েল media অ্যাক্রিলিক। করা। হ্যাঁ, শুধু গণেশটা করা হয়েছে অয়েলে, ব্যাকগ্রাউন্ডটা করা হয়েছে অ্যাক্রিলিকে। তাছাড়া জুয়েলারি গুলো নানা রকম স্টোন বিডস এগুলো দিয়ে বসানো করা। আচ্ছা। আর লাস্টলি বেশি তো আনিনি, 4টে ছবি এনেছি। তার মধ্যে এটা একটা মধুবানী পেন্টিং, এটা একটা ক্যানভাস বোর্ডে করা 10x12, এটা অ্যাক্রিলিকে। আচ্ছা, আমি দুজনের কাছেই যাচ্ছি একটা কথা নিয়ে। এই যে ছবিগুলো বিশাল বিশাল এক একটি আঁকা, এই আঁকার পিছনে হয়তো অনেকেই জানেন, আমি তাদেরকে বলি অনেক খরচা থাকে একটা আঁকা করতে গেলে। সৌগত আর পূজা যদি বলো, মানে এখানটা তো প্রচুর পরিমাণ, একটা রঙেরই দাম অনেক, রঙের দামই অনেক, তার উপর ক্যানভাসের কাজ ক্যানভাসের। রয়েছে অবশ্যই। আচ্ছা পূজা, তুমি যদি একটা কথা বলো, এখন তো ডিজিটাল আর্টও চলে এসছে। এখন অনেকটা টেকনোলজিকে ভিত্তি করে শিল্পীরা ছবি আঁকছে, সবকিছুই দরকার, কিন্তু এই যে পার্থক্যটা, এই যে ডিজিটাল আর্ট এবং সরাসরি যে ক্যানভাস বা আর্ট পেপার বা কাগজের উপর যে ছবির করা, এই যে পার্থক্যটা যদি কিছু বলো তুমি। কাগজে ক্যানভাসে এগুলো যে আগে যেগুলো আঁকা করা হতো, সেটা ওল্ড ইজ গোল্ড বলা হয় আমার জন্য, সেটাই ওল্ড ইজ গোল্ড। অনেকটা কষ্টকর একটা ব্যাপার থাকে, হ্যাঁ। তারপরে যে ছবিটা উঠে আসে সেটা একটা মনকে শান্তি দেয়। শান্তি দেয় অবশ্যই। সৌগত যদি কিছু বলে, এই যে ডিজিটাল আর্ট আসছে বা টেকনোলজিকে ভিত্তি করছে। হ্যাঁ, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই চেঞ্জ হয়, কিন্তু আমার মতে বলে যে কাগজ কলম বেঁচে থাকুক, মানে এর মূল্য কোনোদিন ফুরাবে না। কারণ আমরা চাই সব রকমই মিলিয়ে মিশিয়ে থাকুক, সবাই আনন্দ করে ছবি আঁকুক, এটাই সব থেকে বড় কথা। ভালোবেসে ছবি আঁকুক, ছবিটা ভালোবেসে আঁকতে হবে, মন থেকে আঁকতে হবে, তবেই এগোনো যাবে। তো সব মিলিয়ে ঠিক আছে, চলুন। আচ্ছা, আমি সৌগতের কাছে আরেকটা ব্যাপার নিয়ে আমি যাচ্ছি। তুমি একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলে তুমি কাজ করাও, আঁকা শেখাও, তাদের কতটা তাগিদ ছবি আঁকার, একদম যারা দুস্থ, যারা ছবি আঁকা শিখতে চায়, তোমাদের মতো শিল্পীরা অনেকেই বিনামূল্যে তোমরা আঁকা শেখাও। এটা তাদের জন্য একটা নতুন ভাবনা নিয়ে আসছি, যাদের অনেকে পয়সার জন্য বা টাকার জন্য পিছিয়ে যাচ্ছে। তো তাদের জন্য আমার বলাই আছে যে তারা আসুক, এগিয়ে আসুক না, কি আছে। তো অনেকে আছে যে চক্ষু লজ্জার জন্য আসতে পারে না বাবু, তাদের বলবো তারা এগিয়ে আসুক, দাস আর্ট সেন্টারে আসুক, এসে ছবি আঁকা শিখুক। আমি তাদের জন্য যতদূর ইচ্ছা আমি ততদূর চেষ্টা করব। আমি সবসময় এই লক্ষ্য আচ্ছা, নিয়ে পরবর্তী ভাবনা কি ভাবছো তোমার স্কুলের ব্যাপারে? পরবর্তী ভাবনা যে কোনো সেরকম কিছু ভাবিনি, তবে ছাত্রছাত্রীরা যদি কোনো জায়গায় ভালো এস্টাবলিশ করতে পারে, এটা সব থেকে গর্বের বিষয়। আর এখনো নতুন কিছু ভাবিনি। প্রত্যেক বছর তো তোমরা প্রদর্শনীও করাও। হ্যাঁ। এই কথাটা তুমি বলো। প্রদর্শনী বলতে আমি স্যারের এই সামনে এক্সিবিশন আসছেন ভারতীয় চারুকলার মধ্যে, আমি ছাত্রছাত্রীদের সুযোগ করে দিচ্ছি। অনেকে আসতে পারে না দূর বলে, বা আমি তাও চেষ্টা করছি তাদের জন্য। এছাড়া আমি অন্যান্য জায়গায় নিয়েও গেছি বিভিন্ন জায়গায়, তো চেষ্টা করছি তাদের জন্য যতটুকুনি করতে পারি। কারণ আমি সম্পূর্ণ নিঃস্বার্থভাবে ছাত্রছাত্রীদের জন্য সবকিছু দিয়েছি এখনো পর্যন্ত।
বা ভবিষ্যতেও করব, চেষ্টা করছি। আমার লক্ষ্যটা সম্পূর্ণ আলাদা। আমি হয়তো 5 জনের মতো করে বা ভেবে আমি চলছি না, আমি আমার মতো করে ভাবনা নিয়ে আমি এগোনোর চেষ্টা করছি, যাতে পরবর্তীতে একটা ভালো সুযোগ ছাত্রছাত্রীরা পায় বা আরো 10টা ছেলে মেয়েরা পায়। অবশ্যই। আমরা অনুষ্ঠানের অনেকটাই শেষের দিকে আমরা চলে এসেছি, সমাপ্তির দিকে। তার আগে আমরা সৌগত, যদি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলো তুমি কথা। এটাই বলবো যে এখানে এসে এই প্রথমবার আমার এই জীবনে আসা, এখানে সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার স্যার স্বনামধন্য প্রণাম, আমাদের ভারতীয় চারুকলা মন্দিরের স্যার রঞ্জিত স্যার এবং শুভজিৎ দা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার সেন্টারে পূজিত মা সরস্বতী, যাকে সবসময় আরাধনা করি, ওনাকে প্রণাম জানিয়ে, আরো অন্যান্য ব্যক্তিবর্গ আছে তাদেরও প্রণাম জানিয়ে, সকলের আশীর্বাদ ছাড়া বা ছাত্রছাত্রীদের ভালোবাসা ছাড়া এখানে আসা সম্ভব হতো না। একমাত্র এসেছি যে ওদের জন্য, যে ওরা যাতে পরবর্তীকালে অনেক দূর যেতে পারে বা ওদের জন্য কিছু কিছু করতে পারি, এটাই চিন্তা ভাবনা নিয়ে এখানে আজকে আসা। মানে এটা আমার জীবনে একটা প্রথম স্টেজ। তো সেক্ষেত্রে এটাই বলবো যে বাচ্চাকে, আপনাদের যাদের বাচ্চারা আছে ঘরে, মন খুলে ছবি আঁকতে দিন, ভালোবেসে ছবি আঁকতে দিন। ছবি আঁকাটা বন্ধ করবেন না। শুধু এটা ভাববেন না যে একটা শিক্ষক হয়ে বলছি যে শিক্ষকের প্রফেশনের জন্য, তা নয়, কিন্তু ছবি আঁকার মাধ্যম দিয়ে অনেক কিছু রাস্তা খুলে যায়। অবশ্যই। আমি শেষের দিকে পূজা থেকে কিছু বার্তা নিয়ে নিই। আমি প্রথমেই বললাম বাই প্রফেশন আমি টিচার, আমি পড়াই ও আঁকাও শেখাই। আমি অনেক গার্জেনদের দেখেছি ছবি আঁকতে বাচ্চাদের না পড়াশোনার সময় হবে না, নষ্ট টাইম নেই, পড়ার চাপ আছে, ছবি এরকম একদমই না। যদি 24 ঘন্টার মধ্যে 7 দিনের মধ্যে যদি সপ্তাহে 2 দিনও 1 ঘন্টা করে যদি ছবি আঁকা যায়, তাতে পড়াশোনা কখনোই নষ্ট হয় না। সেটা আমি টিচার, আমি ভালো করে জানি। বাচ্চাদের একটাই বলবো, বাচ্চাদের ছবি আঁকতে দিন, যে আঁকতে চাইছে তাদের আঁকতে দিন। অনেক প্যারেন্টসরা আছে পড়াশোনা না, যার যেটা মন দিয়ে ভাল লাগে সেটা করতে দিন। ছবি আঁকাটাও একটা অনেক বড় প্রফেশন, যে সেরকম করে দেখতে হবে যে শুধু পড়াশোনা নিয়েই এগানো যায়, সম্মানজনিত প্রফেশন, হ্যাঁ, এটা বলা যেতে পারে। অবশ্যই। আমরা শংসাপত্র তুলে দিচ্ছি পূজার হাতে, চ্যানেল ভিশন এবং ভারতীয় চারুকলা মন্দিরের পক্ষ থেকে। ধন্যবাদ। সৌগতর হাতে তুলে দিচ্ছি, স্মারক তুলে দিচ্ছি পূজার হাতে, সৌগতের হাতে তুলে দিচ্ছি। আমরা এখানেই শেষ করব আমাদের অনুষ্ঠান। আপনাদের সকলের সঙ্গে আবারও দেখা হবে আগামী পর্বে। সকলে এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের প্রিয় অনুষ্ঠান ভারতীয় চারুকলা মন্দিরের পরিচালনায় নবীন আশার আলাপ জাগে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আগামী সপ্তাহে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং দুজন যে বন্ধু আজকের আমাদের শিল্পী বন্ধু, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। সকলকে ধন্যবাদ, নমস্কার। আপনারা দেখছেন জনপ্রিয় বাংলা চ্যানেল ভিশন বাংলা।